মহালয়া, হ্যাঁ মহালয়া নিয়ে আমি আলাদা কি বলবো, আপনারা সবাই জানেন। এর মধ্যে অলরেডি অনেক রকম ইন্টারভিউজ আপনাদের এখানেই অনেক রকমভাবে বেরিয়ে গেছে। এই ছবিটা এনআইডিএস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন, যেটা আমার কোম্পানি, সেটা প্রডিউস করেছে। কিন্তু প্রডিউস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। মানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে প্রায় 37-38 বছর কাজ করার পরে এমন সিনেমা আমার এই কোম্পানি থেকে করবো। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভূমিকাটা একটু আলাদা। তাকে বছরে 4টে ছবি করতে হয়, যে 4টে ছবির মধ্যে 3-4টে ছবি কমার্শিয়ালভাবে কাজ করতে হয়। কখনো কখনো আমি ময়ূরাক্ষী বা শঙ্খচিলের মতন ছবি করি, কখনো আবার কাকাবাবু করি। ওটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ। কিন্তু আমি আমার কোম্পানিকে কিভাবে আলাদাভাবে একটা প্লেস করব, মার্কেটে পজিশনিং করব যাকে বলা যায়, সেটার জন্য আমি কিন্তু প্রথম থেকেই, যদি আপনারা দেখেন যে আমি যখন টেলিভিশনও করেছি তখনও চেষ্টা করে গেছি। মানে আমার একটা সময় ছিল যেখানে স্টার, জি বা অন্যান্য চ্যানেলে প্রায় 4টে-5টা সিরিয়াল আমি করতাম, এবং তার মধ্যেও কিন্তু আমি গানের ওপারে বা অদ্বিতীয়ার মতন সিরিয়াল করেছি, যেটা মানুষের মনে রাখবে। সিনেমার ক্ষেত্রেও হ্যাঁ, অর্থ উপার্জনের কথা নিশ্চয়ই ভাববো। সেটা একটা সংস্থা, এই সংস্থাটা চাই, আমরা চাই যে কোনো কাজ তৈরি করে সেটা যত বেশি মানুষ দেখেন বা যত বেশি মানুষ পড়েন, কিন্তু তার মধ্যে কোথাও একটা রুচি রাখার চেষ্টা করব এবং একটা অন্য ধরনের ছবি করার চেষ্টা করব। এটা কিন্তু এনআইডিএস ক্রিয়েশন প্রোডাকশনসের প্রথম এজেন্ডা বলা যেতে পারে। দেখুন, আপনারাও জানেন যে যে মানুষটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় সেই মানুষটা তো কম বছর কাজ করলেন না। তাই জন্যে মোটামুটি দর্শকের কি ভালো লাগে, কি প্যাকেজ হলে একটা সিনেমার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়, কি ধরনের কাস্টিং হলে ছবিটার ইনিশিয়াল পাওয়া যায়, এই কথাগুলো বোধহয় আমার থেকে বেশি খুব কম মানুষ জানেন। কিন্তু এনআইডিএস ক্রিয়েশন প্রোডাকশনসের জায়গাটা যখন আসছে, সেখানে আমার দুটো এজেন্ডা খুব পরিষ্কার। যে কত বছর আমি বাঁচব, চেষ্টা করে যাব প্রত্যেক বছর বাংলা ছবিতে একজন পরিচালককে ইন্ট্রোডিউস করা। এটা আমার কাইন্ড অফ এ ট্রিবিউট টু মাই ইন্ডাস্ট্রি হবে। ভালো পরিচালক একজন করে আমরা তৈরি করার চেষ্টা করব। অভিনেতা অভিনেত্রী নতুন আমার ছবিতে আপনারা দেখিয়েছেন, এর আগে অনেকে কাজ করেছেন এবং এখন তারা খুব প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছেন। এই এনআইডিএসের এই একটা জায়গা। আর একটা হচ্ছে যে সাবজেক্ট নিয়ে আসবো, যে সাবজেক্টটা সবসময় মনে হয় যে আপনারা নিজেরা জানেন যে মহালয়া একটা অনুষ্ঠান বা যে প্রোগ্রাম, যে ব্রডকাস্ট, এই মহালয়াটা কিন্তু আমাদের বাঙালিদের সবার কাছে একটা প্রায় রিচুয়ালস হয়ে গেছে। আপনারা দেখবেন, আপনারাও ছোটোবেলায় হয়তো আপনাদের ঘুম পাড়িয়ে দেওয়া হতো ছোটোবেলায়, যে 8টার মধ্যে আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কারণ সকালে মহালয়াটা শুনতে হবে। অনেক মানুষ জানতেনও না হোয়াট ইজ মিনিং অফ মহালয়া, কেন শুনছেন তারা। আমাদেরও হয়েছে, তারপরের জেনারেশনও হয়েছে, বাবা মা বা দাদু বা ঠাকুরদা তারা শুনিয়েছে। এটা আমাদের রিচুয়ালসের মধ্যে আছে। কিন্তু এই যে একটা ঐতিহাসিক অনুষ্ঠান আমাদের, আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এইটার উপরে সিনেমা কেন হয়নি। আজকে 90 বছর ধরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভয়েসটাই আমরা শুনি। এখন অবশ্য মহালয়া আমরা দেখতেও পাই, কিন্তু তার সত্ত্বেও যদি দেখাও যায়, দেখতে পাই মানে টেলিভিশন আজকাল মহালয়া হয়, কিন্তু তার সত্ত্বেও আমি বলছি বাড়িতে কিন্তু 4টের সময় ঘুম থেকে উঠে মহালয়াটা আগে আমরা শুনি, তারপরে আমরা দেখি। 1976 ইমার্জেন্সির সময় রিভ্যাম্প করার কথা ভাবা হয়েছিল, এবং সেই রিভ্যাম্পটা হয়েছিল কিন্তু বিশাল আকারের। বিশাল আকারের বলতে শুধুমাত্র মহানায়ক উত্তম কুমার ছিলেন না, ভারতবর্ষের এমন কোনো সিঙ্গার নেই, মানে লতাজিৎ থেকে, আশাজিৎ থেকে আরম্ভ করে, মান্নাদার থেকে আরম্ভ করে, মানে শুধু কিশোর কুমার বাদ দিয়ে এমন কোনো শিল্পী ছিলেন না যে এই নতুন মহালয়াতে যারা পার্টিসিপেট করেন না। এবং সেটা খুব বড় আকারের, খুব নিষ্ঠা নিয়ে এবং খুব ভালো হয়েছিল, এরম নয়। এবং হেডলাইন হয়েছিল যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে উত্তম কুমার, পঙ্কজ মল্লিকের বদলে হেমন্ত মুখোপাধ্যায়। তারা কিন্তু তখন মানে দে আর অল আইকনিক তাদের নিজেদের জায়গায়, লিজেন্ড তাদের জায়গায়। কিন্তু ওই মহালয়ার দিন সকালবেলা যখন নতুন মহালয়া মানুষ শুনলেন, বাঙালিরা শুনলেন, 1 ঘন্টার মধ্যে তারা কিন্তু আন্দোলন করলেন। তাদের কাছে মনে হয়নি এই মহালয়াটা ভালো, কিন্তু এই মহালয়াটাতে পুজো হলো না, মহালয়াতে এই পুজোটা শেষ হলো না। যে কারণে ষষ্ঠীর দিন আবার ওই পুরনো মহালয়াটা 76-এ চালাতে হয়েছিল, যেটা আজও সকালে আমরা সেই মহালয়াটা শুনি। এই ইতিহাসটা নিয়ে আমাদের এই ছবিটা,
এই ছবিটার মধ্যে বলা যেতে পারে প্রায় 70-80% ডকুমেন্টারি, কারণ ডকু ফিচার আমাদের এখানে হয় না। আমি মিডিয়ার কাছে অনেকবার শুনেছি যে অন্য অন্য ভাষায় বায়োপিক হচ্ছে, ইতিহাস নিয়ে ছবি হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না। যে ইতিহাসটা ধরুন আজ থেকে 50 বছর পর যদি লালনকে নিয়ে কোনো আলোচনা হয়, তখন কিন্তু গৌতম দার মনের মানুষ ছবিটা একটা কোথাও আর্কাইভাল জায়গা থেকে এই ছবিটাই রেফারেন্স পয়েন্ট। লালনের আর অ্যাজ সাচ কোনো রেফারেন্স পয়েন্ট নেই। মহালয় আপনারা ভেবে দেখবেন যে এরম সব দিকপাল মানুষদের নিয়ে যে কাজটা হয়েছে তার কিন্তু কোনো অ্যাজ সাচ ডকুমেন্টেশন নেই, কিছু খবরের কাগজে ক্লিপিংস কাটিংস ছাড়া কিচ্ছু নেই। এই ছবিটা হয়তো আজ থেকে 25-50 বছর পরে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই মহালয় নিয়ে পড়াশোনা হবে, কারণ পৃথিবীতে সব থেকে লংগেস্ট প্রোগ্রাম পৃথিবীতে উইদাউট এনি অ্যাড মাঝখানে, এবং 90 বছর ধরে সাকসেসফুলি চলে, এটা কিন্তু আমাদের এই মহালয়, এবং প্রত্যেক বাঙালি এটা শোনে। এই সিনেমাটা করার পেছনে আমার এটা মনে হয়েছিল যে এটার একটা ঐতিহ্য আছে, এটার একটা ইতিহাস আছে, এবং শ্রমিক যখন আমাকে শোনান, অবশ্যই আমার ছবিতে যিশু অভিনয় করেছে আপনারা জানেন, এবং সেটা উনি করেছেন মহানায়কের চরিত্রে। পঙ্কজ মল্লিক আমার এই ছবির মেন ক্যারেক্টার, আমার এই ছবির মেন ক্যারেক্টার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, শুভাশিস করেছেন। আসলে বাঙালির নস্টালজিয়া শুধু বলবো না, আমি মনে হয় বাঙালির যে সংস্কৃতি, বাঙালির আমরা এমন একটা জায়গায় মহালয় নিয়ে দাঁড়িয়ে আছি, মানে মহালয় আমরা বলবো কেন বলছি, তার আমাদেরও বাবা, তারও বাবা, তারা সবাই মিলে মহালয়টা একটা না বাঙালি পরিবারের শুধু নস্টালজিয়া না, যে কিন্তু এটা একটা মানে রিচুয়ালসের মধ্যে পড়ে গেছে বলে আমার মনে হয়। যে এই মহালয়টা শুনবো, সকালবেলা উঠে স্নান করব, তারপরে সবাই জানি আমরা যাদের যাদের মানে তর্পণ দেওয়ার, সো ইট ইস এ ভেরি মানে, এবং ওইটা না শুনলে কোথাও যেন মনে হয় না যে পুজোটা এসে গেল। মানে মহালয়া শোনার পরে তো পুজো পুজো ভাবটা শুরু হয়। এই স্ক্রিপ্টটা আসলে ছবিটা অনেক দিন আগের থেকেই শ্রমিক চেষ্টা করেছিলেন করার জন্য, কিন্তু নানান রকম কারণে হয়ে ওঠেনি। আমি এই ছবিটা করবো এরম নয়, আমার সঙ্গে শ্রমিকের খুব ভালো বন্ধুত্ব, ছোট ভাইয়ের মতো। ও দুবার আমি জানি এটা হচ্ছে, যিশু মোটা হচ্ছে, ওয়েট বাড়াচ্ছে, সব আমি শুনতে পাচ্ছি, কিন্তু সামহাও ছবিটা হচ্ছে না। তো একদিন আমি ডেকে এমনি বললাম যে আমাকে একটু শোনাবি, আমি কারণ এত ইন্টারেস্টিং সব ক্যারেক্টার, মানে আমি নিজে তো মানে বলছি না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পঙ্কজ মল্লিক, মহানায়ক উত্তম কুমার, বাণী কুমার, মানে এদের নিয়ে একটা ছবি, এবং ইটস নট আ সিনেমা, ইটস ফ্যাক্ট। তো তোমরা যদি গুগল খোলো তাহলে দেখতে পাবে যে কত লেখা আছে, তোমরা উইকিপিডিয়া খুললে। তো সেইটা নিয়ে সিনেমা কেন হচ্ছে না, তো যখন আমার শোনা হলো হোয়াট ইজ দ্য প্রবলেম, তো নানা রকম বেচারাদের হিন্দি ছবি করছে, কিন্তু এখানে মানে নিজে থাকেন না, তো বলে এটা একটা স্ক্রিপ্ট। আমি দেখ ভাই, তুই যদি আপত্তি না থাকে এই ছবিটা আমি করতে পারি, কারণ আমার একবারই মনে হয়েছে যে এই ছবিটা স্ক্রিপ্টটা হয়ে পড়ে থাকার কোনো মানে হয় না, কারণ বাঙালিদের কাছে এই ছবিটা যদি না পৌঁছায়, এই এরকম একটা সাবজেক্ট, এরকম একটা গল্প যদি মানুষের সামনে আমরা না তুলে ধরতে পারি, এটা বোধহয় আমরা কিছু মিস করব। সেখান থেকে আমার মনে হয়েছে ছবিটা করি।